প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে আজ তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের ভাষাতত্ত্বের থেকে যে কেনতম ও শতম টিকা সেইটা আলোচনা করতে চলেছি। এবং এখানে দেখো পয়েন্ট আকারে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা যারা পুরনো তারা তো জানোই যে পয়েন্টস আকারে নোট লেখা যায় এবং সহায়িকার বাইরে বেরিয়েও নোটস লেখা যেতে পারে। তো সেই সম্পর্কে তোমাদের জানাতেই বা কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করানোর জন্যই আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সামনে আমি উপস্থাপনের চেষ্টা করছি। তো দেখো, কেনতম ও শতম টিকা লেখো, এটা তোমাদের দিয়ে দেয় প্রায়ই ঘুরে ফিরে প্রত্যেক 2-3 বছরে একবার করে কিন্তু উচ্চ মাধ্যমিক সংস্কৃতে ভাষাতত্ত্বের মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নটা আসে। অতএব দেখো, যদি প্রশ্নটা দেয় তাহলে কিভাবে শুরু করবে। ভূমিকা লিখবে, পৃথিবীর সর্বপ্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর বিবর্তনের ক্রমপর্যায়ে কেনতম এবং শতম উপশাখা দুটির আবির্ভাব। কেন লিখলাম একটু বুঝিয়ে দিই। যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন হচ্ছে কোন ভাষাগোষ্ঠী, না ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। তার বিবর্তনের ক্রমপর্যায়, বিবর্তন মানে কি, সময়ের সঙ্গে সঙ্গে আমরা সব কিছু যে পরিবর্তন করে নিই, চেঞ্জ করে নিই, সেইটাকেই বিবর্তন বলে। তাই বলা হলো বিবর্তনের ক্রমপর্যায়, মানে ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে কেনতম এবং শতম দুটি উপশাখার আবির্ভাব হয়। অর্থাৎ ইন্দো ইউরোপীয় থেকেই ভাগ হয়ে দুটো শাখা আমরা দেখতে পাই, কেনতম এবং শতম। তো যেটা আমাদের টিকা লিখতে দিয়েছে। তারপরের পয়েন্ট দেখো, বিভাগ। ভাষাতত্ত্বের বিচারে ইন্দো ইউরোপীয় ভাষাগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, এক কেনতম, দুই হচ্ছে শতম। আঞ্চলিক অবস্থান, কেনতমের ক্ষেত্রে সাধারণভাবে এশিয়া ও ইউরোপের পশ্চিমাংশের ভাষাগুলিকেই কেনতম ভাষার অন্তর্গত বলা হয়, আর শতমের ক্ষেত্রে সাধারণভাবে এশিয়া ও ইউরোপের পূর্বাংশের ভাষাগুলিকে বোঝায়। তাহলে বোঝা গেল। তারপর আমরা দেখব উৎপত্তি, পরের পয়েন্ট। 1870 সালে ভাষাতত্ত্ববিদ অ্যাসকলি সর্বপ্রথম ইন্দো ইউরোপীয় ভাষাকে কেনতম ও শতম এই দুটি শাখায় বিভক্ত করেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি এই ভাগটা করেছিলেন। বোঝা গেল। তারপর দেখ, উৎপত্তি চলে যাওয়ার পরে সংজ্ঞা। কেনতম, এই সংজ্ঞাটা কি, কেনতম যে ভাগটা আমরা বললাম উপশাখায় বিভক্ত হয়েছে, সেইটার সংজ্ঞা আমরা দেখে নেব। যে শাখায় ইন্দো ইউরোপীয় কণ্ঠতালব্য ধ্বনিগুলো শুধুমাত্র কণ্ঠধ্বনিতে পরিণত হয়েছে সেই শাখার নাম কেনতম। দেখো, কেনতম থেকে কণ্ঠধ্বনি, এখান থেকে কিন্তু তোমরা মনে রাখতে পারো খুব সহজেই। তারপরে আবার দেখো, উদাহরণ দেওয়া হয়েছে। মূল ইন্দো ইউরোপীয় কেনতম, ল্যাটিনে সেটা কেনতাম, গ্রিকে হেক্তন, গথিকে খুন্দ, আইরিশে কেন্থ, তোখরীয়তে কথ ইত্যাদিতে রূপান্তরিত হয়েছে। মানে এই সেম উচ্চারণটাই বিভিন্ন ভাষায় যেভাবে পরিবর্তিত হয়েছে সেটা তুলে ধরা হয়েছে। তোমরা মোটামুটি গোটা 3 উদাহরণ তুলে ধরবে, তাহলেই হবে। আবার শতমের ক্ষেত্রে দেখো, যে শাখায় ইন্দো ইউরোপীয় কণ্ঠতালব্য ধ্বনিগুলো শীষ ধ্বনিতে পরিণত হয়েছে, শতম থেকে শীষ, এটা মাথায় রাখবে, সেই শাখার নাম হয়ে যাচ্ছে শতম। এখানে একটু মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে, এটা হয়ে যাবে শতম, ঠিক আছে? এটা শতম হবে, ময় হসন্ত দিতে পারো। তাহলে বোঝা গেল দুটো। তারপর দেখো, আমরা এটারও উদাহরণ দেখব। মূল ইন্দো ইউরোপীয় ক্যামতম, সংস্কৃতে শতম, লিথুয়ানীয়তে সিমতাস, বাল্টোস্লাভিকে সুতো ইত্যাদিতে রূপান্তরিত হয়েছে। এখানে 3টেই তুলেছি, 3টে তোমরা তুলবে উদাহরণ। দেখো, তারপরে প্যারা চেঞ্জ করে পরবর্তী সময় এই বিভাজনের ওপর নির্ভর করেই ইন্দো ইরানীয়, আর্মেনীয়, আলবানীয়, বাল্টোস্লাভিক, গ্রিক, ইতালিক, কেলতিক, জার্মানিক, হিট্টাইট এবং তোখরীয় সন্তানস্থানীয় শাখার উদ্ভব হয়েছিল। এখানে সন্তানস্থানীয় কেন বলা হলো? দেখো, মায়ের থেকে যখন আমরা ছেলে মেয়েদের জন্ম হয়, আমরা জন্মগ্রহণ করি, তাহলে আমরা মায়ের কাছে সন্তানস্থানীয় হই। সেই রকম ভাষাকেও আমরা মাতৃসম জ্ঞানে যদি দেখি, তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে এদের মা, এবং এদের থেকেই এদের সন্তান সম এই 10টি যে শাখা, সেইগুলো বিভাজিত হয়ে পরবর্তীতে কিন্তু তৈরি হয়েছিল, যার মধ্যে প্রথম 4টি শাখা কেনতম শ্রেণীর এবং পরবর্তী 6টি শাখা শতম শ্রেণীর অন্তর্গত। তাহলে প্রথম 4 মানে বুঝতে পারছো, বাল্টোস্লাভিক পর্যন্ত ইন্দো ইরানীয় থেকে, আর গ্রিক থেকে তোখারীয় হচ্ছে শতমের অন্তর্গত। প্রথম 4টে কেনতম, পরের 6টা শতমের অন্তর্গত। নেক্সট দেখো, উপসংহার। সৌরজগতের সবচেয়ে উন্নত প্রাণী মানুষের মনের ভাব প্রকাশে বর্তমানে ব্যবহৃত হওয়া ভাষাসমূহের বিবর্তনের মেরুদণ্ড স্বরূপ
কেন্তম ও শতম শাখা দুটির অবদান অনস্বীকার্য। এইভাবে তোমরা শেষ করবে। তোমরা যে কোনো সহায়িকা দেখতে পারো, সেখানে উপসংহার বলে কোনো পয়েন্টই থাকে না, দুম করে শেষ হয়ে যায়। উপসংহার পয়েন্টটা আমরা কেন দেবো? যে আমরা যে লেখাটা শেষ করছি সেটা আমাদের তো বোঝাতে হবে, তাই না? যেমন বিয়ে বাড়িতে কোনো একটা আজওয়ান পাচক বা কিছু একটা আম পাচক বা কিছু জলজিরা দিয়ে শেষ করা হয় যে আপনার খাওয়া দাওয়া শেষ হচ্ছে। সেই রকমভাবে এইভাবে উপসংহার লিখে তোমরা শেষ করবে, এবং যদি এইভাবে লিখে আসতে পারো আমি তো আশা রাখবো যে খুব ভালো একটা স্কোরই তোমরা করতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।